আমি রিয়াকে বিয়ে করতে চাই, আজকেই এবং এই মুহূর্তেই। আদ্রিতের এই কথাটা যেন নিস্তব্ধ পরিবেশে হঠাৎ বোমার ফেলার মতো ঠেকল সবার নিকট। সবাই বিস্ফোরিত চোখে তাকাল। তবে আফজাল সাহেব মোটেও অবাক হলেন না, বরং তিনি এটা আগেই আঁচ করেছিলেন। তিনি স্বাভাবিক গলায় বলে উঠলেন, সবই তো বুঝলাম বাবা, তবে তোমার বাবা মায়ের সাথেও তো আগে কথা বলতে হবে। তাহলে তাদের আগে খবর দাও। আদ্রিত জবাব দেওয়ার আগেই কেউ হঠাৎই এসে বলে উঠলেন, আমরা এসে গেছি ভাই সাহেব। সবাই তাকালো দরজার দিকে, দেখল আদনান সাহেব, আফনান আর অলি দাঁড়িয়ে। আসলে আদ্রিতই এক ফাঁকে ফোন দিয়ে তাদের আসতে বলেছে। আদনান সাহেব প্রথমে বলেছিলেন যে বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে করাটা দৃষ্টিকটু দেখাবে, কিন্তু আদ্রিত সরাসরি বলে দিয়েছে তিনি যদি নাও আসেন তাহলে ও আদ্রিত একা একাই বিয়ে করে বউ নিয়ে সোজা বাড়ি চলে যাবে, তখন দেখবে কি হয়। সে কিছুতেই রিয়াকে আর এখানে একা থাকতে দিবেন না, যত দ্রুত সম্ভব নিজের বউ করে নিয়ে যেতে চায়। অজ্ঞতা তিনি সম্মতি প্রকাশ করে চলে আসলেন, যদিও আদ্রিতের মা মুখ ফুলিয়ে বসে আছেন, কারণ তিনি তো চান শৈলীকে পুত্রবধূ করতে। কিন্তু আদনান সাহেব স্ত্রীর গাল ফুলানোতে পাত্তা দিলেন না, কারণ রেনু বেগম যে আবদার করেছেন তা কখনোই আদ্রিত মানবে না, তাই এখানে মুখ ফুলিয়ে থাকাটা ও কোন মানেই হয় না। আফজাল সাহেব উঠে দাঁড়ালেন, তারপর এগিয়ে গেলেন আদনান সাহেবের দিকে। আরে আদনান ভাই, যে নাম নিতে না নিতেই হাজির। আদনান সাহেব বিড়বিড় করে বললেন, ওই অসভ্য ছেলের জন্য তে আসতেই হতো। আদনান সাহেবকে বিড়বিড় করতে দেখে আফজাল সাহেব জিজ্ঞেস করলেন, কিছু বললেন নাকি ভাই? না না, কই কিছু বলি নিতে। এর মধ্যেই অলি রিয়ারকে জড়িয়ে ধরে দুষ্ট গলায় বলে উঠল, আমি কিন্তু তোমার একমাত্র ননদিনী মিষ্টি ভাবি। আজ যদি তোমাদের বিয়েটা হয় তাহলে কয়দিন পর বড় ভাইয়ার ও বিয়ে, তখন তোমাদের দুভাবিকে দেখো এমন জ্বালাবো না। রিয়া শুধু একটু হাসল। আফনান আর আদ্রিত একসাথে বলে উঠল, আমদের বউয়ের পিছনে লাগলে তোকে ও বাড়ি থেকে বিদেয় করার ব্যবস্থা খুব শীঘ্রই করব। অলি একটু ভাব নিয়ে বলল, আমি তো এটাই চাই। তোমাদের জন্যই তো আমার বিয়েটা আটকে আছে। মনে রেখো, আমার কিন্তু 18 হয়ে গেছে। তাদের এমন খুনসুটিপূর্ণ আলাপে সকলেই হেসে উঠল। এর মধ্যেই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হল যে আজকেই রিয়া আদ্রিতের ঘরোয়াভাবে বিয়ে দিবে। আর আদনান সাহেব এও বললেন যে যেহেতু সামনে আফনানের বিয়ে, তাই তারা আজকে ঘরোয়াভাবেই রিয়া আদ্রিতের বিয়ে দিবে এবং আফনানের রিসিপশনের অনুষ্ঠানে একসাথেই দুই ভাইয়ের অনুষ্ঠান করবে। অলি রিয়া নিয়ে উঠে দাঁড়ালো, উদ্দেশ্য রিয়াকে একটু ফ্রেশ করিয়ে আনা। অলি অনুকে বলল, দুষ্ট ভাবি, চলো মিষ্টি ভাবিকে রেডি করিয়ে আনি। অলির এমন কথায় সবাই অবাক হল। আফজাল সাহেব বললেন, দুষ্ট ভাবি মানে? অনু, তোমার ভাবি কিভাবে হয় মা? রওনা কারালে টুপ করে অলির হাতে চিমটি বসিয়ে দিল। অলি থতমত খেয়ে আমতা আমতা করে বলে উঠল, আসলে হয়েছে কি আঙ্কেল, রিয়া আপুকে ভাবি ডাকছি তো এতক্ষণ, তাই অনু আপুকে দেখে মুখ ফসকে বেরিয়ে গেছে। আফজাল সাহেব আর কিছু বললেন না, তারা তাদের আলোচনাতে মগ্ন হয়ে গেল। রওনাক যেন হাফ ছেড়ে বাঁচল, না হলে হিটলার শ্বশুর যে কি করত। অনুর দিকে তাকিয়ে দেখল মিটমিট করে হাসছে। রওনাক ভাবল পরে এই দুটো বদ অলি আর অনুকে দেখে নিবে সে। কিছুক্ষণ পর কাজী ডেকে এনে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হল। কবুল বলার সময় রিয়ার চোখে শুধু তার বাবার মুখটা ভেসে উঠছিল। সেই সাথে ফুপিয়ে কান্নাও করে দিয়েছিল, কিন্তু আদ্রিত তাকে ভরসা দিয়েছে। এখন বিদায়ের পালা। রিয়া চুপচাপ গাড়িতে গিয়ে বসল। তার মধ্যে কোন অনুভূতি নেই, না কান্না না কষ্ট, কিছুই বুঝছে না সে। কারণ যে মানুষটাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে হতো স্বামীর বাড়ি, আজ সে মানুষটাই তো বেঁচে নেই। আর আজ সারাদিন যা ঘটল তাতে সে এখন একটা ঘোরের মধ্যে চলে গেছে। রণয়ের এমন অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর রূপ দেখে সে স্তম্ভিত হয়ে গিয়েছিল। আফজাল সাহেব আদ্রিতকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। ছোটবেলায় মায়ের আদর ছাড়া বড় হয়েছে, আর কয়েকদিন আগে বাবাটাকেও হারালো। ওকে কখনো কষ্ট দিও না। যদি ও কখনো কোন অন্যায় করে থাকে তাহলে বেশি কিছু না, শুধু আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে যেও। তবুও কখনো কষ্ট দিও না। আদ্রিত তাকিয়ে দেখল রিয়াকে, অতপর আফজাল সাহেবকে ভরসা দিল আর বলল,
আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি নিজের সর্বস্ব দিয়ে হলেও রিয়াকে আগলে রাখব। কারণ আমি নিজের জিনিসের কখনো অযত্ন করি না। আর এখন রিয়া আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। আফজাল সাহেব রিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। অনু, লিয়া বেগম ও জড়িয়ে ধরলেন রিয়াকে। তাদের তিনজনের চোখে অশ্রু। কিন্তু রিয়া চুপচাপ। কিছুক্ষণ পর আদৃতরা বেরিয়ে পড়ল। গাড়ি এসে থামল চৌধুরী বাড়ির সামনে। আদৃত রিয়ার হাতটা ধরে বেরিয়ে আসল। আর বাকিরা সামনে এগিয়ে গিয়েছে। আদৃত ও এগিয়ে গেল রিয়ার হাতটা ধরে। কলিংবেল বাজাতেই দরজা খুলল একজন সার্ভেন্ট, তার হাতে একটা বরণঢালা। অলি সেটা নিজের হাতে নিল। তারপর নিজেই রিয়াকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে আসল। ভিতরে ঢুকতেই তারা দেখতে পেল রেনু বেগম সোফার উপর চুপচাপ বসে আছেন। আদৃত ইশারা করে রিয়াকে বলল রেনু বেগমকে সালাম করার জন্য। রিয়া বুঝল এটাই হয়তো তার শাশুড়ি। সে এগিয়ে গিয়ে সালাম করল। এদিকে রেনু বেগম হঠাৎ নিজের পায়ে কারো হাতের ছোঁয়া পেতেই চমকে উঠে সামনে তাকাতেই দেখলেন একটা মিষ্টি মেয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, মুখটা তার শুকনো। তিনি ভ্রু কুঁচকে কর্কশ গলায় বললেন, এই মেয়েকে তুমি? আর আমার পা ছুঁয়েছই বা কেন? কেন মা, এটাই তো তোমার ছোট ছেলের মিষ্টি বউটা। অলি বলল কথাটা। রেনু বেগম রিয়াকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। বাহ, মেয়েটা তো ভারী মিষ্টি আছে। বলতেই হবে রূপতীও আছে। এই রূপ দিয়েই বুঝি তার ছেলেকে বশ করেছে, যে এখন তার ছেলে তার কোন কথা শুনে না। তিনি আর কিছু না বলে গটগট করে চলে গেলেন। রিয়া শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার শাশুড়ির বুঝি তাকে পছন্দ হয়নি? তাই হয়তো, না হলে এভাবে চলে গেল কেন? ভেবেছিল মায়ের আদর পায়নি তো কি হয়েছে, বিয়ের পর না হয় আরেক মায়ের আদর পাবে, কিন্তু এখন তো সেই উপায়টাও নেই দেখা যাচ্ছে। আর অন্যরা শুধু দীর্ঘশ্বাস ফেলল। আদনান সাহেব রিয়ার মাথায় হাত রেখে বললেন, মন খারাপ করিস না রে মা। তর শাশুড়ি খুব সহজ সরল, দেখবি কয়েকদিন পর রাগ ভুলে গিয়ে নিজেই তোকে কাছে টেনে নিবে। রিয়া চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখে থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। আদনান সাহেব এবার আদৃতকে বললেন, আদৃত, তুই রিয়া মাকে নিয়ে রুমে যা। অনেক রাত হয়েছে, সারাদিন অনেক ধকল গেল, এবার একটু রেস্ট নে। আর নিচে নামার দরকার নেই, অলি সার্ভেন্টকে দিয়ে তোদের খাবারটা রুমে পাঠিয়ে দিবে। আদৃত রিয়াকে নিয়ে চলল রুমের উদ্দেশ্যে। বাকিরাও চলে গেল যে যার রুমের দিকে। রিয়া ভাবল ভবিষ্যতে কি আছে তার জন্য। সময়ের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে পরিস্থিতি। প্রথম প্রথম রেনু বেগম রিয়াকে মেনে নিলেও এখন কয়েকদিন যাবৎ তিনি কেমন আচরণ করছেন রিয়ার সাথে। কথায় কথায় তার মাকে নিয়ে কথা শোনায় যে রিয়ার মা একজন চরিত্রহীন মহিলা, রিয়ার বাবাকে রেখে অন্য লোকের সাথে পরকীয়া করে পালিয়ে গেছেন। টাকা নিয়েও অহংকার করেন তিনি। রিয়ার বাবার নাকি কিছু নেই। টাকার লোভে পড়ে রিয়া আদৃতকে বিয়ে করেছে, এমন আরও অনেক কথা। কিন্তু রিয়া একটা শব্দও করে না। সে চুপচাপ শুধু চোখের পানি ফেলে। আর রেনু বেগমের এই আচরণ পরিবর্তনে মূলে রয়েছে একজন মানুষই, আর সে হচ্ছে ওই কালনাগিনী শৈলী। ওইদিন শৈলী যখন জানতে পারল আদৃত রিয়াকে বিয়ে করে নিয়েছে, তখন সে মনে মনে ফুঁসে উঠেছিল, কিন্তু আদৃতের সামনে এসে কিছু বলার সাহস পায়নি, কারণ সে জানে আদৃতের কাছে এসব নেকা কান্না করলে লাভের লাভ কিছুই হবে না, উল্টো ঝাড়ি খাবে। তাই শৈলী ওইদিন রেনু বেগমের কাছে এসে সে কি কান্না আর রিয়ার নামেও অনেক কথা লাগিয়েছে। নেকা কান্না করতে করতে বলল, খালামণি, তুমি কি জানো যে ওই মেয়ের মা পরকীয়া করে পালিয়ে গিয়েছিল? রেনু বেগম চমকে উঠে বললেন, কি বলছিস কি? আমি তো আরও মনে করেছি হয়তো মারা গেছে। আর ওর বাবাও নাকি মারা গেছে কয়েকদিন আগে। তাই ভাবলাম এতিম মেয়েটাকে বরং মেনেই নেই ছেলের বউ হিসেবে। আরে না না, মারা যায়নি, ওর মা তো পরকীয়া করে অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছিল। আর ওর বাবা মারা যাওয়ার পর ওর ফুফাতো ভাই নাকি ওকে রেপ করার চেষ্টা করছিল। তাই তো তোমার ছেলে ধরে বেঁধে বিয়ে করে নিয়ে এসেছে। দেখো গিয়ে, ওই মেয়ে হয়তো সত্যিই ধর্ষণ হয়েছে। এই বলে শৈলী মনে মনে শয়তানি হাসল।
কারণ যে আগুন জ্বালানোর দরকার ছিল সেটা ঝালানো হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা। এদিকে রেনু বেগম শুধু চমকের পর চমকই পাচ্ছেন। শৈলী তাকে চুপ হয়ে বসে থাকতে দেখে বলল, কি হলো খালামুনি? হুমা অন্যমনস্ক হয়ে বলল, কোথায় হারিয়ে গিয়েছিল? আচ্ছা এসব বাদ দাও, এখন বলো তুমি কি চাও? তোমার ছেলের বউ কোন ধর্ষিতা মেয়ে হোক বা কোন চরিত্রহীন মহিলার মেয়ে হোক? বলো চাও? এতে কি সোসাইটিতে তোমার কোন মানসম্মান থাকবে? রেনু বেগম মাথা নাড়িয়ে বলল, না। কিন্তু এখন ওই মেয়ের কি করব? শৈলী বাঁকা হেসে বলল, তোমাকে কিছু করতে হবে না, আমার উপর ছেড়ে দাও। এমন কিছু করব যে আদৃত নিজেই ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে। এরপর দিন থেকেই রেনু বেগমের আচরণে পরিবর্তন চলে আসে। আর এদিকে রিয়া আকস্মিক বাবার মৃত্যু, তারপর রোনয়ের এমন আক্রমণ আর এখন শাশুড়ির এমন ব্যবহারে ক্রমেই একটা ট্রমার ভিতর চলে যাচ্ছিল। আদৃত যখন বিষয়টা টের পেল যে তার মা রিয়াকে এসব বলে বকাবকি করে, তখন মায়ের উপর রেগে সে রিয়াকে নিয়ে বাসা ছেড়েই বেরিয়ে আসল। ওইদিন বাসা থেকে বেরিয়ে আদৃত রিয়াকে নিয়ে নিজের ফ্ল্যাটে উঠেছিল। এই ফ্ল্যাটটা তার নিজের কেনা। এখানে মাঝে মাঝে এসে থাকা হতো বিধায় সকল প্রয়োজনীয় জিনিসই আছে। আদৃত এখন অফিসের কাজে মন দিয়েছে আর রিয়াকে একটু স্পেস দিয়েছে একা সময় কাটানোর। এখানে আসার পর রিয়াও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কারণ ওই বাড়িতে যে মানসিক অশান্তির সম্মুখীন হতো সেটা এখন আর নেই। এত সব কাহিনীর মধ্যে একটা ঝমকালো খবর হলো আজ জিসান আর প্রিয়ার বিয়ে। যথারীতি আদৃত আর রিয়াও উপস্থিত হয়েছে অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠান থেকে বেরোতে বেরোতে প্রায় রাত 12টা হয়ে গেছে। রিয়া এতক্ষণ জিসানের মায়ের সাথে কথা বলছিল। আন্টিটা অনেক ভালো, রিয়াকে একদম নিজের মেয়ের মতো স্নেহ করেছে। কিন্তু কমিউনিটি সেন্টার থেকে বেরোতেই বাঁধল বিপত্তি। হঠাৎই বৃষ্টি শুরু, সেই সাথে পাল্লা দিয়ে জড়ো হাওয়া বইছে। আদৃত কোন মতো ড্রাইভ করে তাদের ফ্ল্যাটের সামনে এসে গাড়ি থামাল। কিন্তু এখন তারা নামবে কিভাবে? বৃষ্টি তো থামারই নাম নেই। তাই আদৃত রিয়াকে চাবি দিয়ে বলল যে সে যেন ফ্ল্যাটে চলে যায়, আর আদৃত গাড়িটা পার্ক করে আসছে। রিয়া মাথা নাড়িয়ে চলে গেল। আদৃত গাড়িটা পার্ক করে ফ্ল্যাটের ভিতরে ঢুকে মেইন দরজাটা লাগিয়ে নিজেদের রুমের সামনে যেতেই থমকে গেল, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকল হৃৎস্পন্দন। সামনে রিয়াকে দেখা যাচ্ছে যে কি না খোলা জানালাগুলো লাগানোর চেষ্টা করছে। যাওয়ার সময় তার একদমই মনে ছিল না লাগানোর কথা। রিয়ার পরনে একটা লাল শাড়ি, চুলগুলো খোপা করা, ছোট ছোট চুলগুলো কপালের উপর বাতাসে লুটোপুটি খাচ্ছে। বৃষ্টিতে ভেজার কারণে ঘাড়ে, গলায় এখনও ফোঁটা ফোঁটা পানির বিন্দু দেখা যাচ্ছে। ব্লাউজের গলাটা বড় হওয়ার দরুন পিঠের বেশ কিছু অংশ দেখা যাচ্ছে। এমন দৃশ্য দেখে আদৃত ঢোক গিলল। চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল। না, বেহাল চোখগুলো তো বারবার ওইদিকেই চলে যাচ্ছে। আদৃত এবার আর নিজেকে আটকাল না। কি আর হবে? নিজের বউকেই তো একটু ছুঁয়ে দেখবে। হঠাৎ নিজের কাঁধের উপর কারো গরম নিঃশ্বাসের স্পর্শ অনুভব হতেই চমকে উঠে রিয়া। সে টের পেল দুটো বলিষ্ঠ হাত তার কোমর জড়িয়ে ধরেছে। আদৃতের এমন স্পর্শে কেঁপে উঠে রিয়া। খামচে ধরে নিজের পরনের শাড়ি। আদৃত রিয়ার খোপা করা চুলগুলো খুলে দেয়, তারপর মুখ ডুবিয়ে দেয় চুলের ভাঁজে। রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে আঁকড়ে ধরে তার ওষ্ঠপুট। একসময় কোলে তুলে নেয়। এগিয়ে যায় বিছানার দিকে। হঠাৎ লোডশেডিং হয়। বাইরে তখন তুমুল বৃষ্টি, সেই সাথে পাল্লা দিয়ে ঝড়ের বেগও বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে শুরু হয় দুটো নরনারীর ভালোবাসার নতুন অধ্যায়। সারা ঘরময় ছড়িয়ে পড়ে ভারী নিঃশ্বাসের শব্দ। দুটো শরীর, দুটো হৃদয়, মিশে যায় তারা একে অপরের সাথে। রাতের বৃষ্টির পর এখন চারদিকে শীতল হাওয়া বইছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। সেই সূর্যের রশ্মি খোলা জানালা দিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ঘরময়ে। সেই ভোর থেকে সজাগ রিয়া তাকিয়ে রয়েছে শুধু তার ভালোবাসার মানুষটার দিকে আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ কানে এলো এক ঘুম ঘুম কণ্ঠস্বর। এভাবে হাসছ কেন? সুখ? হকচকিয়ে গেল রিয়া। দেখল আদৃত জেগে গেছে। সেই সাথে মনে পড়ে গেল রাতের কথা,
লজ্জায় দুহাতে মুখ ডেকে ফেলল রিয়া। আদৃত দেখল প্রয়েসির লজ্জিত মুখটা। দুষ্ট স্বরে বলল, ইসস, কেউ একজন খুব লজ্জা পাচ্ছে বুঝি। তার লজ্জা মুখটা দেখে কিন্তু আমার আবার আর কিছু বলতে পারল না আদৃত। তার আগেই বেচারি রিয়া লজ্জায় তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চলে গেল ওয়াশরুমে। আদৃত শব্দ করে হেসে দিল। রিয়া ওয়াশরুমে গিয়ে লজ্জায় লালনীল হতে থাকল আর মনে মনে বলল, বদ ছেলে কোথাকার। শীতকাল ঘনিয়ে আসছে। এখন সকালবেলা একটু আধটু কুয়াশা পড়ে। পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছে রিয়া। ইদানিং তার শরীরটাও ভীষণ অসুস্থ থাকে। মাথা ঘুরায়, বমি বমি পায়, গত মাসের পিরিয়ডও মিস গিয়েছে তার। তাই সন্দেহবশত একটা প্রেগন্যান্সি কিট এনে পরীক্ষা করেছিল, যার ফল এখন তার হাতে। দুটো লাল দাগ স্পষ্ট জল জল করছে। খুশিতে রিয়ার চোখে পানি চলে আসল। আদৃত এখন বাসায় নেই। অফিসের একটা কাজের জন্য বাবার সাথে চট্টগ্রাম গিয়েছে। আসবে আরও 2 দিন পর। রিয়ার সাথে কথা হয় তার ফোনে, কখনো অডিও কল বা কখনো ভিডিও কলে। রিয়া ভাবল এখন আর আদৃতকে এই খবর জানাবে না সে। চট্টগ্রাম থেকে ফিরলেই নাই হয় বড় করে সারপ্রাইজ দিব। আদৃত নিশ্চয় খুশি হবে অনেক। দুপুর বেলায় রিয়া মাত্র খাওয়া দাওয়া করে ফোনটা নিয়েছিল আদৃতকে কল দিবে এমন সময় তার ফোনে একটা কল আসে। রিয়া দেখল এটা একটা আননোন নাম্বার। রিয়া ভাবল ধরবে না, কিন্তু কি মনে করে ধরল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে আসলো এক পুরুষ কণ্ঠ। রিয়া, আমি। রিয়া চমকে ওঠে, বিড়বিড় করে বলল, রোনয় ভাই। সে তড়িঘড়ি করে কল কেটে দিবে এমন সময় রোনয় অনুরোধের স্বরে বলল, প্লিজ রিয়া, কলটা কাটিস না প্লিজ। রিয়া থেমে গেল। থমথমে গলায় বললে, তোমার সাথে কথা বলার কোন ইচ্ছে নেই আমার। প্লিজ রিয়া, কাল বিকালে একবার দেখা করিস আমার সাথে। ফায়জা, এই শেষ একটা আবদার রাখো আমার। আমাকে তোর কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দে। রিয়া কিছুক্ষণ ভেবে পড়ে উত্তর দিল, ঠিক আছে, বলে কেটে দিল। এর মধ্যেই আবার কল আসল। এবার কল করেছে আদৃত। রিয়া রিসিভ করতেই আদৃত বলে উঠল, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছিল কেন? রিয়া ভরকে যাওয়া সুরে বলল, ওই অনুর সাথে কথা বলছিলাম। রিয়া আদৃতকে আর বলল না রোনয়ের কথাটা, না হলে আদৃত রেগে যেতে পারে। রিয়া ভাবল আদৃতকে এখন রোনয়ের বিষয়ে জানানো যাবে না, হয়তো রেগে যেতে পারে। পরে কোন সময় বলা যাবে। কিছুক্ষণ কথা বলে আদৃত ফোন কেটে দিল। পরদিন বিকালে রিয়া একটা ক্যাফেতে বসে রোনয়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রোনয় উপস্থিত হল। রিয়া গম্ভীর গলায় বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। রোনয় তাকিয়ে দেখল রিয়াকে। বাওয়ালাও, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। আসলে ওই সময় আমার মাথার ঠিক ছিল না। আমি আসলেই তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুই বারবার আমাকে রিজেক্ট করাই আমার রাগ উঠেছিল, আর ওই দিন আমি রাগের মাথায় এসব কাণ্ড ঘটিয়ে ফেলেছি। প্লিজ ক্ষমা করে দে আমাকে। কথাগুলো বলতে বলতে রোনয় রিয়ার হাত দুটো ধরে ফেলল। রিয়া নিজের হাতগুলো ছাড়িয়ে বলে উঠল, আমি আর ওইসব কথা মনে করতে চাই না রোনয় ভাই। আমি ছোট থেকেই তোমাকে নিজের ভাই মনে করতাম। আগে কিন্তু আমাদের মাঝে একটা ভালো বন্ডিংও ছিল। কিন্তু যখন জানলাম যে তুমি আমাকে পছন্দ করো আর আমাদের বিয়ে ঠিক করতে চাচ্ছে ফুপি, তখন থেকে আমার কেমন যেন অস্বস্তি হতে শুরু করল। তাই আমি তোমার সাথে বেশি কথা বলতাম না, দূরত্ব বজিয়ে চলতাম। আর তুমি কোন চিন্তা করো না, তুমি যেহেতু সত্যিই অনুতপ্ত তোমার কাজে, তাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মুচকি হেসে শেষের কথাটা বললে রিয়া। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যায় হয়ে গেল সে খবরই নেই। হঠাৎ রিয়া উঠে দাঁড়ালো আর বলল, আমি তাহলে আসি রোনয় ভাই। সন্ধ্যায় হয়ে গেছে, কিছুই তো খেলি না। আজ না অন্য কোন দিন, আজকে বরং আসি আমি। বলে রিয়া চলে যাচ্ছিল এমন সময় রোনয় পিছন থেকে ডেকে উঠল, রিয়া। রিয়া পিছু ফিরে বলল, কিছু বলবে নাকি? রোনয় অনুরোধের স্বরে বলল, তোকে কি একবার জড়িয়ে ধরতে পারি? ফায়জা,
অন্য কোনো খারাপ ইন্টেনশন নেই। বড় ভাই হিসেবে একটু জড়িয়ে ধরব। Pleasure. রিয়াকে কিছু বলতে না দেখে রনয় আবার বলে উঠল, তুই না করলে সমস্যা নেই। রিয়া মুচকি হেসে এগিয়ে এসে নিজেই আলতো করে জড়িয়ে ধরল রনয়কে। Araballo. এবার তাহলে আসি আমি। রিয়া চলে গেল। ফ্ল্যাটের সামনে আসতেই হঠাৎ রিয়ার ফোনটা বেজে উঠল, দেখল আদ্রিতের কল। রিসিভ করতেই ভেসে আসলো আদ্রিতের গম্ভীর কণ্ঠ। তুমি এখন কোথায় রিয়া? রিয়া আমতা আমতা করে উত্তর দিল, ওই একটু বেরিয়েছিলাম আর কি, এখন বাসার সামনে আছি। তাড়াতাড়ি বাসায় আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজ অনেক বোঝাপড়া আছে আমার তেমার সাথে। আদ্রিতে কথাগুলো কেমন অদ্ভুত রকমের লাগল রিয়ার কাছে। কেমন ঠান্ডা বাক্য যা তার ভিতর কাঁপিয়ে দিয়েছে। তবে আদ্রিত বাসায় ফিরেছে শুনে সে অবাক হওয়ার পাশাপাশি খুশিও হল। এবার আদ্রিতকে সারপ্রাইজটা দেওয়া যাবে। রিয়া বাসায় প্রবেশ করতেই দেখল সবকিছু অন্ধকার। রিয়া ডাকলে আদ্রিতকে। সে রুম থেকে জবাব দিল, আমি এখানে আছি। রিয়া খুশি মনে এগিয়ে গেল সেদিকে। দেখল আদ্রিত আধশোয়া হয়ে বসে আছে বিছানার উপর। গায়ে এখনও বাইরের জামা কাপড়। মনে হচ্ছে এখনও ফ্রেশ হয়নি। রিয়া আদ্রিতকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলল, তুমি আজকেই চলে আসবে, আগে বলনি কেন? তোমার না কালকে আসার কথা ছিল? আদ্রিতের কণ্ঠ এক অদ্ভুত রকমের গম্ভীর। সে নিজেকে রিয়ার থেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে পড়েছে তাই আজকেই চলে আসলাম। কেন? আজকে এসেছি দেখে কি তোমার খুব অসুবিধা হয়ে পড়েছে? তার আগে বলো তুমি এতক্ষণ কোথায় ছিলে? রিয়া ঢোক গিলল। রনয় ভাইয়ের কথা শুনলে যদি রেগে যায় আদ্রিত, মাত্রই এতটা রাস্তা জার্নি করে আসলো মানুষটা কথাবার্তা শুনে মনে হচ্ছে মেজাজটাও বোধ হয় চটে আছে। না এখন বরং অন্য কিছু বলে ম্যানেজ করে নেই, পড়ে না হয় বুঝিয়ে বলবো। রিয়া জিভ দ্বারা অধর যুগল ভিজিয়ে জবাব দিল, আসলে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম। আদ্রিত কিছু বলল না। রিয়া হঠাৎ কিছু মনে পড়ায় উৎসাহের সাথে বলে উঠল, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে আদ্রিত। তুমি অনেক খুশি হবে আমি জানি। Oh hatai. তা শুনি সারপ্রাইজটা কি? রিয়া লাজুক হেসে এগিয়ে গেল আদ্রিতের দিকে। তারপর তার আদ্রিতের হাতটা নিজের পেটের উপর রেখে তার কানে কানে বলল, আমাদের ঘরে ছোট্ট সদস্য আসতে চলেছে আদ্রিত। তুমি বাবা হবে। রিয়ার কথাতে আদ্রিত খুশি তো হল নাই, বরং তার চোখ মুখ আরও কঠোর হয়ে গেল। সে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়াল বিছানা থেকে। রিয়া চিন্তিত গলায় বলল, কি হলো, তুমি কি খুশি হওনি? আদ্রিত কঠোর কণ্ঠে বলে উঠল, কালকেই গিয়ে এবর্ষান করিয়ে আসবে তুমি। রিয়া চমকে উঠল। আদ্রিত এসব কি বলছে? এবর্ষান মানে? এখন কি নিজের সন্তানকে মেরে ফেলবে নাকি? রিয়ার বুক কেঁপে উঠল। সে কাপা কাপা স্বরে বলল, এসব কি বলছো তুমি আদ্রিত? তুমি ওর বাবা। তুমি ওকে এভাবে মারতে পারো না। ও আমাদের সন্তান। আদ্রিত চিৎকার দিয়ে উঠল, না। এই বাচ্চা আমার না। এটা হচ্ছে তোমার পাপের ফসল। আর আমি কখনোই অন্যের পাপের ফসলকে নিজের বলে মানব না। আদ্রিতের প্রতিটা কথা রিয়ার বুকে যেন তীরের মতো বিঁধছিল। তার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে ভেঙে আসা গলায় বলল, তুমি এসব কি বলছো আদ্রিত? আমি কিছু বুঝতে পারছি না। ও আচ্ছা, তুমি এখনও বুঝতে পারছ না? আচ্ছা সমস্যা নেই, আমি তাহলে বুঝিয়ে দিচ্ছি। বলে নিজের ফোনটা বের করে দুটো ছবি দেখাল। একটাতে দেখা যাচ্ছে রিয়া আর রনয় একে অপরকে জড়িয়ে ধরে আছে, দুজনের মুখেই হাসি। আর আরেকটাতে একে অপরের হাত ধরে কথা বলছে। যা দেখে যে কেউ বলবে হয়তো তাদের মধ্যে কোন গভীর সম্পর্ক আছে। এখন ও বুঝতে পারোনি? এটাই বুঝি ছিল তোমার গুরুত্বপূর্ণ কাজ। ঘরে স্বামী রেখে অন্যের সাথে এভাবে জোরাজোরি করা। আর এখন ওই রনয়ের বাচ্চাকে আমার বলে চালিয়ে দিতে চাচ্ছিলে। কথাগুলো বলে আদ্রিত একে একে ঘরে সব জিনিস ভাঙচুর শুরু করে, তবুও কোনোমতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। পারবেই বা কিভাবে? সে নিজপর চোখে দেখেছে যে তার সুখ হাসি মুখে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরেছে।
আর এটা দেখার পরই তার মাথার শিরা উপশিরাগুলো জ্বলে উঠেছিল। আদ্রিতের চোখগুলো লালা টকটকে বর্ণ ধারণ করেছে। নিজের মাথার চুলগুলোকে টেনে ধরে সে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। আদ্রিতের এমন রূপ দেখে রিয়া ভয় কেঁদে ফেলে। Arabelle. এসব সত্যি নয় আদ্রিত, বিশ্বাস করো। আমি শুধু। আদ্রিত ওকে থামিয়ে বলে। আমি কোন এক্সকিউজ শুনতে চাই না। কালকেই গিয়ে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে আসবে। আর তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের সাথে আমি ভবিষ্যতে আর কোন সম্পর্ক রাখব না। খুব শীঘ্রই ডিভোর্সও পেয়ে যাবে। এই বলে আদ্রিত চলে যেতে নিলেই রিয়া তাকে ধরে আটকাতে গেল। কিন্তু তার আগেই আদ্রিত এক অস্বাভাবিক কাজ করে বসল। রিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মি। তোমার ওই নোংরা শরীর নিয়ে আমাকে একদম স্পর্শ করবে না। আদ্রিতের ধাক্কার ফলে রিয়া পাশে থাকা টেবিলের সাথে বাড়ি খেল, যার ফলে পেটে সামান্য আঘাত পেল এবং রক্তক্ষরণ শুরু হল। রিয়ার রক্ত দেখেই মাথা ঘুরে উঠল। তাহলে কি আর সে নিজের বাচ্চাটাকে বাঁচাতে পারবে না? রিয়ার চারপাশে সবকিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে যেতে থাকল। সে বুঝল জ্ঞান হারাচ্ছে সে। জ্ঞান হারবার আগে রিয়া বিড়িবিড় করে শুধু বলল, এই তোমার ভালোবাসা আদ্রিত। এই তোমার বিশ্বাস। তোমার বিশ্বাস যে ভীষণ ঠুনকো আদ্রিত। শুধু আমাকেই দোষী সাব্যস্ত করে গেলে। কিন্তু একবারও আমাকে কিছু বলার জন্য সুযোগ দিলে না। আমার বাচ্চাটাকে তুমি মেরো না আদ্রিত। তুমি ওকে না মানলেও ও তোমার সন্তান। ও পবিত্র। নিস্তব্ধ রাত। আনুমানিক রাত 2টা বাজে এখন। হসপিটালের শুনশান করিডোর। হসপিটালের এক কেবিনে বেডের উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে রিয়া। অশ্রুতে সিক্ত তার চোখ। তাকিয়ে আছে জানালার দিকে। তার বেডের পাশেই চেয়ারের উপর বসে তার হাত দুটো আঁকড়ে ধরে আছে অনু। তার থেকে ঠিক কিছুটা দূরেই আফজাল সাহেব ও লিয়া বেগম আঁচলে মুখ চেপে দাঁড়িয়ে। কারো মুখে কোন কথা নেই। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রিয়া ভাঙা ভাঙা গলায় অনুকে জিজ্ঞেস করল, আদ্রিত কি আসেনি অনু? অনু এদিক ওদিক তাকালো, বুঝতে পারল না কি উত্তর দিবে রিয়ার এমন প্রশ্নে। আদ্রিত ওই সময় যখন দেখল রিয়ার রক্তক্ষরণ হচ্ছে তখন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসে। তারপর অনু আর ওর পরিবারকে ফোন করে আসতে বলে হাসপাতালে। অনুরা আসার পরই আদ্রিত কিছু না বলি যে বেরিয়ে গেল, এখন পর্যন্ত আর আসার নাম নেই। অনু রিয়াকে বলল, আসলে রিয়া আদ্রিত একটু বেরিয়েছিল, এখনও ফিরে আসেনি। রিয়া তাচ্ছিল্য হাসল। এতটা অবিশ্বাস, এতটা ঘৃণা করে তাকে আদ্রিত যে হাসপাতালে ফেলে রেখেই চলে গেল। সামান্য একটা ছবি দেখে তাকে জাজ করল। নিজের বাচ্চাটাকে অস্বীকার করল। এমনকি মেরে ফেলতেও চেষ্টা করেছিল। Hyam. মেরে ফেলতেই তে চেষ্টা করেছিল, না হলে তাকে ধাক্কা দিবে কেন? একবার তার কথাটা শোনার প্রয়োজন বোধ করল না। ফুপিয়ে কেঁদে উঠল সে। হঠাৎ কিছু মনে পড়াই নিজের পেটে হাত দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার বাচ্চা ঠিক আছে তো অনু? ওর কোন ক্ষতি হয়নি তো? কি হলো বল না? চুপ করে আছিস কেন? এর মধ্যেই আগমন ঘটল ডাক্তারের। তিনি এগিয়ে এসে রিয়ার মাথায় হাত রেখে বললেন, শান্ত হও মামুনি। তোমার বেবি এখন ঠিক আছে। একটুর জন্য কোন ক্ষতি হয়নি তার। কিন্তু এখন তোমাকে সাবধানে থাকতে হবে। রিয়া যেন এবার একটু স্বস্তি পেল। যাক, তার বাবুটা তো ভালো আছে। কিন্তু ভয়েও হতে শুরু করল। যদি আদ্রিত আবার বাচ্চাটাকে মেরে ফেলতে চেষ্টা করে। তার বুকটা ধক করে উঠল। না না, এমন কিছু সে কিছুতেই হতে দিবে না। পারলে নিজের সন্তানকে বাঁচাতে হলেও সে আদ্রিতের থেকে দূরে চলে যাবে। রাত পেরিয়ে দিন হল, কিন্তু আদ্রিত আর আসল না। রিয়া অধীর আগ্রহে বসেছিল। যখন দেখল আদ্রিত আসছেই না তখন তার অভিমান হল, সেই সাথে রাগও হল। আদ্রিতের উপর তীব্র রাগ ও অভিমান থেকেই রিয়া ওইদিনই হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে চলে গেল অনুদের সাথে। যেখানে তাকে বিশ্বাসই করে না সেখানে এতটা আশা করাই বেকার। আর নিজের সন্তানকে যখন অস্বীকারই করল তখন সে যে এখনও বেঁচে আছে সেটাও জানতে দিবে না। রিয়া একা একাই মানুষ করবে। রিয়া চলে যাওয়ার পরপরই আদ্রিত আসে হাসপাতালে।
চোখ দুটো তার লাল চুলগুলো এলোমেলো হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুম হয়নি তার। আদৃত হাসপাতালে এসে জানতে পারল রিয়া চলে গেছে। সে মনে করল বাচ্চাটা হয়তো মারা গেছে। রেগে যতই বলুক না কেন বাচ্চা এবর্ষানের কথা, কিন্তু ও চায়নি ওর জন্য কোন নিষ্পাপ প্রাণ মারা যাক। একদিন, দুদিন এভাবে কেটে গেছে প্রায় 15 দিন। এই দিনগুলোতে আদৃতের সাথে একবারও কথা হয়নি রিয়ার। প্রথম রিয়া নিজেও অভিমান করে থাকলেও পরে আদৃতকে কল করেছে, কিন্তু একটাবার তার কলটা ও রিসিভ করেনি। আর কল রিসিভই বা করবে কেমন করে, ফোনটাই তো বন্ধ। এদিকে রিয়ার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এমন করলে তো এবার বাচ্চাটা নিশ্চিত মারাই যাবে। তার এমন অবস্থা দেখে আফজাল সাহেব আর লিয়া বেগমও ভেঙে পড়েছেন। এর মধ্যেই একদিন রিয়ার ফোনে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসলো, যেখানে লেখা, কতই না ভালোবাসা ছিল তোমাদের মধ্যে, এখন কি সব হাওয়ার মতো ফুরুতো হয়ে গেল নাকি যে তোমার স্বামী আবার বিয়ে করছে। রিয়া চমকে উঠল। এই খবর শোনার পরই সে অনুকে নিয়ে ছুটে গিয়েছিল আদৃতের বাড়িতে। সেখানে গিয়ে দেখল সত্যি বাড়িঘর এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে কারো বিয়ে। রিয়া আদৃতের সাথে দেখা করতে চাইল, কিন্তু রেনু বেগম তাকে তো দেখা করতে দিলই না, উল্টো নানা কটু কথা শুনিয়ে অপমানিত করে বাড়ি থেকে বের করে দিলেন। উল্টো ফিরে চলে যাওয়ার সময় রিয়া দেখল আদৃত রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কিন্তু রিয়া তাকাতেই সে মুখ ঘুরিয়ে চলে গেল রুমে। ওইদিন রিয়া আদৃতদের বাড়ি থেকে ফিরে আরও ভেঙে পড়ল। তার এমন অবস্থা দেখে আফজাল সাহেব চিন্তিত হলেন এবং স্ত্রীর সাথে পরামর্শ করে রিয়াকে নিয়ে লন্ডনে চলে গেলেন। ওইখানে গেলে হয়তো মেয়েটা একটু ভালো থাকবে। আদৃতদের সাথেও সব সম্পর্ক ছিন্ন করে ফেলে। যেখানে তার মেয়েকেই বিশ্বাস করে না সেখানে আত্মীয়তার সম্পর্ক থাকাও বেমানান। রিয়া বিদেশ চলে যাওয়ার কয়দিন পর আদৃত জানতে পারে যে তার আর রিয়ার ভুল বুঝাবুঝি পিছনে হাত ছিল শৈলী আর তার মায়ের। আর ওইদিন যে তাদের বাড়িঘর সাজানো হয়েছিল তা ছিল আফনানের বিয়ের আয়োজনে। আর শৈলী সেটারই সুযোগে সৎ ব্যবহার করে রিয়াকে মিথ্যে বলে যে আদৃত নাকি আবার বিয়ে করছে। তারা চেয়েছিল রিয়া যেন কষ্ট পায়। আর হয়েছেও তাই, রিয়া কষ্ট পেয়ে দূরে চলে গিয়েছে। আদৃত যখন জানল তাদের এমন ঘৃণ্য ষড়যন্ত্রের কথা, তখন সে তার মাকে শুধু একটা কথায় বলে, আমার আর সত্যিই কিছু বলার নেই মা। আমি ভাবতেও পারিনি তুমি এতটা ঘৃণ্য খেলা খেলবে নিজের ছেলের সাথে। এটা করার আগে কি তোমার একবারও মনে হয়নি নিজের ছেলের সুখের কথাটা? এভাবে পারলে তুমি আমার জীবনটা নষ্ট করতে। তোমাদের জন্য আমি রিয়াকে নষ্ট, এমনকি চরিত্রহীনও বলেছি। তুমি জানো রিয়া প্রেগন্যান্ট ছিল। আর আমি নিজেই নিজের বাচ্চাটাকে। আর কিছু বলতে পারল না, গলায় তার কথাগুলো আটকে যাচ্ছিল। বুকের ভেতর তীব্র কষ্ট হচ্ছে তার। আসলে আদৃত মনে করে হয়তো ওইদিন তার ধাক্কার কারণে তাদের বেবিটা মারা গিয়েছিল। সে জানে না যে এখনও বাচ্চাটা বেঁচে আছে। আদৃতের শেষের কথা শুনে রেনু বেগম সহ বাকি সবাই চমকে ওঠে। আদনান সাহেব, অলি আর আফনান তারা প্রথম থেকেই বিশ্বাস করেনি যে রিয়া অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে, কিন্তু রেনু বেগমের জন্য কিছু বলতেও পারতে না। আদৃত ওইদিন বেরিয়ে আসে বাড়ি থেকে। আদৃত ভাবে কত তিক্ত কথা শুনিয়েছে সে তার সুখকে। এমনকি নিজের বাচ্চাটাকে অবধি অবৈধ বলেছে, মেরে ফেলছে নিজের হাতে। সুখ কি তাকে কখনো ক্ষমা করবে? অবশ্যই না, আর তার মতো অপরাধীকে ক্ষমা করার কোন মানেই হয় না। তবুও সে গিয়েছিল অনুদের বাড়িতে রিয়ার কাছে, কিন্তু যখন জানতে পারল যে তারা কেউ দেশে নেই তখন সে পুরোপুরি ভেঙে পড়ল। এমনকি লন্ডন গিয়েও খুঁজে এসেছিল রিয়াকে, কিন্তু কোন হদিস পায়নি তার। তীব্র অপরাধবোধ ঘিরে ধরল তাকে। গত 6 বছরে সে একবারও ওই বাড়িতে ফিরে যায়নি, এমনকি নিজের মায়ের মুখটা অবধি দেখেনি সে। অনেক বাধা বিপত্তির পর রিয়াও ওইখানেই পড়াশোনা শুরু করে নতুন করে। আরাফ হয়। নিজের বাচ্চাটার দিকে তাকিয়ে অনেক চেষ্টা করে অতীত ভুলার, কিন্তু ওই বেদনাদায়ক অতীত যে কোনোমতেই ভুলার নয়। আরাফের যখন 4 বছর তখন অনু, লিয়া বেগম আর আফজাল খান আবারও দেশে চলে আসে তাদের অফিসের কোন সমস্যা হওয়াতে। তারপর আর লন্ডনে ফিরতে যায়নি।
ওনার নাকি বিদেশে ভালো লাগে না, কারণ নিজের দেশের মাটিতে যে শান্তিটা আর অন্য কোথাও পাওয়া যায় না। আর এর মধ্যে আদৃতদের সাথে তাদের কোন যোগাযোগ ছিল না। রিয়া তো ভেবেছিল আর দেশে ফিরবেই না, কিন্তু আফজাল সাহেব একপ্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে যে তিনি আর কতদিন বাঁচবে, মরতে হলে তিনি দেশেই মরতে চান, তাই নিয়ে নাতিকে চোখ ভরে দেখতে চান। এরপর রিয়া প্রায় একপ্রকার বাধ্য হয়েই দীর্ঘ 6 বছর পর নিজের ছেলেকে নিয়ে দেশের মাটিতে পা রাখে। অতীত শেষ, বর্তমান। হঠাৎ দূর থেকে ভেসে আসা সুমধুর আজানের ধ্বনিতে রিয়ার ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 4টা বাজে। অতীতের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টেরি পেল না। আরাফের দিকে তাকিয়ে দেখল সে কোলের মধ্যে ঘাপটি মেরে বিড়াল ছানার মতো গুটিয়ে ঘুমিয়ে আছে। রিয়া মুচকি হেসে ওর কপালে একটা চুমু দিল। আলতো করে শুইয়ে দিল বিছানায়। তারপর এগিয়ে গেল ওয়াশরুমের দিকে অজু করার উদ্দেশ্যে। আরাফ স্কুলের ছুটির পর একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল নিজের মায়ের জন্য, কিন্তু তার মা তো আজকে আসছেই না। তাই সে ভাবল পাশেই একটা আইসক্রিম পার্লার আছে, ওখানে গিয়ে আইসক্রিম খাবে। যেই ভাবা সেই কাজ। আরাফ মনের সুখে এগিয়ে গেল সেদিকে। একটু এগিয়ে যেতেই দেখতে পেল আদৃতকে আর রওনাককে। ওদের দেখেই সে দৌড়ে এগিয়ে গেল তাদের দিকে। আদ্রুত আর রওনাক এদিকেই এসেছিল তাদের একটা গুরুত্বপূর্ণ কাজে, তখনই পিছন থেকে ভেসে আসলো এক বাচ্চা কণ্ঠস্বর। এই আঙ্কেল, দাঁড়াও। আদৃত পিছন ফিরে তাকিয়ে দেখল আরাফ কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। রওনাক হেসে বলল, আরে এত দেখি আরাফ, তা তুমি এখানে কি করো বাচ্চা? আরাফকে বাচ্চা ডাকা এবার সে তেতে উঠে বলল, এই আঙ্কেল, তুমি আমাকে একদম বাচ্চা ডাকবে না। রওনাক ভয় পাওয়ার ভান করে বলল, ঠিক আছে বাবু, না মানে আরাফ, আর তোমাকে বাচ্চা ডাকব না আমি। এর মধ্যে আদৃত আরাফকে কোলে তুলে নিয়ে বলে উঠল, তুমি এখানে একা একা কি করছো আরাফ? আর তোমার মাম্মাই বা কেমন ইরেসপন্সিবল, তোমাকে একা একা যেখানে সেখানে ছেড়ে দেয়, পরে যদি কোন বিপদ হয় তখন কি হবে? আমি এখানে আইসক্রিম খেতে এসেছিলাম। মাম্মাম মনে হয় আসতে দেরি হবে এজন্য, কিন্তু তোমাদের দেখে তোমাদের কাছে চলে এসেছি। আদৃত হেসে বলে উঠল, তাহলে চলো, আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। আরাফ খুশি হল। আদৃতের সাথে আইসক্রিম পার্লারে চলল আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে। আদৃত একটা আরাফের পছন্দ মতো একটা আইসক্রিমের অর্ডার দিয়ে বসল টেবিলে। কিছুক্ষণ পর আইসক্রিম দিয়ে গেলে আরাফ খুশিমনে খেতে থাকল। আদৃত হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা আরাফ, তুমি কি সত্যিই তোমার বাবাকে কোনোদিন দেখনি? আরাফ মাথা নাড়িয়ে না বলল এবং মুখে বলল, আমি তো আমার পাপাকে কোনোদিনও দেখি নাই, তবে মাম্মা বলেছে পাপার সাথে আমার দেখা করিয়ে দিবে। এই বলে সে আবারও খুশি মনে আইসক্রিম খেতে থাকল। রওনাক হঠাৎ করেই বলে উঠল, আমার কেন জানি না মনে হচ্ছে আরাফ তোরই ছেলে, তুইই ওর বাবা। আদৃত চমকে উঠল, তারপর বলল, কিন্তু আমি কিভাবে হব? ওইদিন তো আমার ধাক্কার জন্যই। রওনাক আরাফের দিকে তাকিয়ে বলল, তুই মনে করলেই তো আর কিছু হয়ে যাবে না আদৃত। তুই তো আর নিজের চোখে দেখিসনি যে বাচ্চাটা মারা গিয়েছিল ওই দিন। আমি নিশ্চিত আরাফ তোরই বাচ্চা, আর তার জলজ্যান্ত প্রমাণ আরাফ নিজেই। ভালো করে দেখ, ছেলেটা একদম তোর মতো দেখতে হয়েছে। দেখ, তোর গলার তিলটার মতো ওর গলায়ও আছে, আর ওর বয়সটার সাথে মিলিয়ে দেখ। আরাফের এখন 5 বছর, তাহলে ওই ঘটনার সময় আরাফ রিয়া পেটে ছিল, এটাই প্রমাণ। আদৃত দেখল আরাফকে, তারপর হিসাব করল, ঠিকই তো, আরাফের এখন 5 বছর হলে ওই সময় ওর রিয়ার পেটে থাকার কথায়। আর ওর সাথে অনেক মিলই আছে আরাফের। যদি ওইদিন বাচ্চাটা না মারা গিয়ে থাকে তাহলে আরাফ তারই ছেলে। আদৃতের চোখ দুটো লাল হয়ে গেল, যেন এখনই চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। সে আরাফকে নিজের সাথে জড়িয়ে ধরল। এবার যেন তার ভিতর বাবা হওয়ার নতুন এক অনুভূতি তৈরি হয়েছে। শুধুমাত্র তার মা আর ওই শৈলীর জন্য 6টা বছর সে এই অনুভূতির সাথে পরিচয় হতে পারেনি। নিজের ছেলেটাকে জন্মের পর নিজে প্রথম কোলে নিতে পারেনি। আজ সে অনুভব করলে আসলেই বাবা হওয়াটা সুখের। কি সুন্দর অনুভূতি! সে তাকিয়ে দেখে গেল শুধু আইসক্রিম খেতে থাকা আরাফকে।
এটা আসলেই তার ছেলে অথচ সে জানেই না। সে চুমুতে চুমুতে ভরিয়ে দিল ছেলের পুরো মুখটা। জড়িয়ে ধরল নিজের বুকের সাথে। এদিকে আরাফ হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রিতের দিকে। এমন সময় হঠাৎই কেউ এসে আরাফকে কেড়ে নিল আদ্রিতের কোল থেকে। আদ্রিত তাকিয়ে দেখল রিয়ার সাথে অনুও রয়েছে। এতক্ষণ রিয়া আরাফকে খুঁজে পাচ্ছিল না, তখন স্কুলের দারোয়ান বললেন যে আরাফ নাকি দুটো লোকের সাথে এখানে এসেছে। তখন রিয়া এসে দেখল যে আদ্রিত আর রওনাকের সাথে আরাফ বসে আছে। রিয়া আদ্রিতকে এক পলক দেখে আরাফকে নিয়ে দ্রুত বেরিয়ে গেল সেখান থেকে। অনু ভ্রু কুঁচকে বলে উঠল, না মানে আমি বুঝি না, যখনই আরাফকে খুঁজে পাওয়া যায় না তখনই আপনাদের সাথে তাকে পাওয়া যায়? রওনাক তর্জনী আঙুল দেখিয়ে বলে উঠল, এই যে ভাঙা রেডিও, মুখ সামলে কথা বলো। আমরা কোন ছেলে ধরা নয় যে আরাফকে কিডন্যাপ করব। ওর সাথে এখানে দেখা হয়েছিল তাই আইসক্রিম খেতে নিয়ে এসেছিলাম। এবার আদ্রিত বলে উঠল, আরাফ আমারই ছেলে তাই না অনু? অনু তাচ্ছিল্য হেসে বলল, যাক অবশেষে চিনতে পারলেন তাহলে নিজের ছেলেকে। আমি তো ভেবেছিলাম এই জীবনে বোধহয় আর স্বীকার করবেন না। আদ্রিত কিছু বলল না, মানে তার বলার মতো আর কিছুই নেই। রওনাক ঠান্ডা গলায় বলল, দেখো অনু, আদ্রিত আর রিয়া দুজনেই পরিস্থিতির শিকার ছিল। অনু অবুঝের মতো বলল, কি বলতে চাইছেন ঠিক বুঝলাম না। তারপর রওনাক অনুকে সব কথা খুলে বলল, যে কিভাবে শৈলী আর আদ্রিতের মা এসব করেছন। সব শুনে অনু হতভম্ব হয়ে গেল।